নমস্কার। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এদেশের আমার ধারণা ভুল হতে পারে। আপামর জনসাধারণ অধিকাংশই জানেন না এই যে সামনে ভোট আসছে, একটা ভোটের দাম কত। হ্যাঁ, আমি আর্থিক দিক থেকে বলছি, কারণ এই গরিব দেশে ভোটের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় কল্পনা করা যায় না। আর সেই বোঝাটা বহন করি আপনি আমি ট্যাক্সের মাধ্যমে। যদি আমাদের নির্বাচন যথাযথ না হয়, তাহলে একটা দীর্ঘ সময় ধরে যদি তারা সংখ্যায় সেভাবে গরিষ্ঠতা পান, তাহলে অন্তত ন্যূনতম 5 বছর আমাদের অকথ্য নরক যন্ত্রণা সহ্য করতে হয়। আর তা না হলে যাদের হাতে যন্ত্রাংশ থাকে, ভোট যন্ত্র থাকে, তারা তো বারবার আসবেনই। সুতরাং একটু আমাদের বোধহয় জানা দরকার যে এই যে ভোটটা আসছে, এই ভোটের কী ধরনের খরচা হতে পারে। প্রথমেই বলি যে আমাদের পশ্চিমবাংলার, আমি সারা ভারতবর্ষের কথায় যাচ্ছি না, কারণ আমি সারা ভারতবর্ষে থাকি না, ভোটটাও সারা ভারতবর্ষে গিয়ে দিয়ে আসি না। ভোটটা দিয়েই পশ্চিমবাংলার কোনো একটি অঞ্চলে, এই পশ্চিমবাংলা থেকেই আমি আমার পশ্চিমবাংলা থেকে এমএলএ এমপি আমি নির্বাচন করার জন্য অন্তত ভোটটা দিই। তো এই যে 2026-এ ভোট হবে, এতে পশ্চিমবাংলার শুধু আনুমানিক ব্যয় হবে 2000 কোটি টাকা। 2000 কোটি টাকা। রাজ্যে ভোটার সংখ্যা 7.5 কোটি থেকে 8 কোটি মতো। সুতরাং একটি ভোটের খরচা দাঁড়াচ্ছে 266 টাকা থেকে 270 টাকা। সুন্দরবনের যে মাঝি নৌকা পারাপার করেন, ফেরি ব্যবহার করেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় এ সম্বন্ধে, তার কোনো ধারণা নেই। ধারণা নেই কোনো মৌলের, ধারণা নেই বীরভূমের মাঠে এখন যারা আলু তুলছেন তাদের, ধারণা নেই সেই আলু ট্রাকে করে নিয়ে যাচ্ছেন যারা তাদের, ধারণা নেই যারা দিনমজুরি করছেন তাদের, ধারণা নেই যারা ইলাহি ভরসা লেখা লরি বা ভটভটিতে করে মাল নিয়ে পৌঁছে দেন বিভিন্ন হাটে, ধারণা নেই তাদের যারা জয় মা তারা লেখা ট্রাক্টরে করে মাল পৌঁছে দেন বিভিন্ন হাটে, ধারণা নেই নতুন ভোটারদের, অনেকেরই ধারণা নেই এই বিষয়টা সম্বন্ধে। অথচ এই ব্যয়টা আমাদের ওপর দিয়ে যাবে। আর আসন তো 294টা, মোট 148টা আসন যারা পাবেন, তারা এই আমাদের এই পশ্চিমবাংলার যে 8.5 কোটি ভোটার, আর 148% আমি বসে বার করতে পারিনি, কোনো পার্সেন্টেজই আসে না প্রায়। এই 148 জন মানুষ আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়াবেন। তারা নীতি নির্ধারণ করবেন, তারা যা বলবেন আমরা তাই শুনবো। তারা বলবেন এই ওট আমরা উঠবো, এ বস আমরা বসবো। এবং তারা সবসময় মানুষের ভালো করার জন্য একটা উদগ্র আকাঙ্ক্ষা নিয়ে সিংহাসনে বসবেন। ভালো কি করেন সে তো আমরা জানি, আমরা দেখতেই পাই। তাহলে এই আমাদের এখানে করার কি আছে? করার এই যে একজন এমএলএ তার মাসিক বেতনের জন্য মাসে, মানে এই যে কজন আছেন, 3.5 কোটি অথবা 4 থেকে 4.4 কোটি টাকা খরচা হয়। এই টাকাটাও আমরা দিই, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি সেই জিনিসটার দিকে কি আমরা একটু দেখি? আমরা একটু নজর করে দেখি যে বিনিময়ে আমরা কি পাচ্ছি। আমাদের 3টে জিনিস রাষ্ট্রকে দেওয়ার আছে। আমি আবার বলছি, আমি শুধু পশ্চিমবাংলার কথা বলছি, যদিও রাষ্ট্র কথাটা বলবো, কারণ পশ্চিমবাংলা ভারত রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অঙ্গ। বিদেশি পড়শি দেশের স্লোগান দিলেই
এটা ভারত থেকে বিচ্ছিন্ন একটা কিছু হয়ে যাবে না, এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। তো রাষ্ট্রের আমাদের দেওয়ার তিনটে জিনিস আছে, একটা ভোট, একটা আনুগত্য, আর একটা কর। প্রত্যেকটি সাধারণ মানুষ দেয়, সাধারণ মানুষরা কিছু উগ্রপন্থী নয়। রাষ্ট্রের আমাদের দেওয়ার কথা শিক্ষা, খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, এইগুলো রাষ্ট্রের দেওয়ার কথা। শিক্ষা, আমার রাজ্য শিক্ষায় পিছিয়ে গেছে অনেক, এখানে আমরা দেখতে পাচ্ছি না সেরকম শিক্ষার বিকাশ। যারা এখন পাশ করে বেরোচ্ছে তারা 2 লাইন ডিকটেশন নিতে পারে না। অবশ্য এইটা পুরোপুরি এর আগে যারা মহাবিপ্লবী বাম সরকার ছিলেন তারা ক্লাস 6 থেকে ইংরেজি করে একজন বিখ্যাত বিদ্বজ্জন শিক্ষাব্রতী, যিনি 1 ম্যান কমিশনে এটা করেছিলেন, করে 12টা তখনই বাজিয়েছিলেন। পরবর্তীকালে যখন অ্যামেন্ড করা হলো বেশ কয়েকটা ব্যাচ বেরিয়ে গেছে, আর সেই চাপটা ফিরে এলো না। আপনারা হয়তো বলবেন যে স্বাধীন দেশে ইংরেজি শেখার দরকার কি? না, দরকার ছিল না। জার্মানরা ইংরেজি জানে না, তাতে তারা পিছিয়ে নেই। জাপানিরা ইংরেজি জানে না, তাতে তারা পিছিয়ে পড়ে নেই। কিন্তু আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের দেশে কোনো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ নেই, আর কোনো ভাষাকে সেই জায়গায় উন্নত করে নিয়ে যাওয়া হয়নি। যদিও একটা ভাষা কমিটি আছে, তারা বিশেষ কাজকর্ম কিছু করে বলে তো মনে হয় না, অন্তত দেখতে পাই না। তো এখানে আমাদের কোনো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ নেই। আজকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ করতে গেলে নানা রাজ্য নানা কথা বলবে, কেউ বলবে এটা নয়, বলে ওটা মানবো না, সেটা মানবো না। সেক্ষেত্রে ইংরেজিকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ করলে কারোর কোনো অসুবিধা হয় না, অন্তত কেউ প্রতিবাদ করে না। সেটা তো এখন স্বাধীনতার 78 বছর পরেও ইংরেজি এখনও শিক্ষিত জনের ভাষা। কোর্ট ল্যাঙ্গুয়েজ নয় নিশ্চয়ই, কিন্তু বাংলায় লেখা যেতেই পারে, কিন্তু তবুও সর্বত্র দেখি ইংরেজিতেই যা কিছু লেখা হয়। তো সেখানে আমাদের ওই ইংরেজিটা শিখতেই হবে, কেননা তাছাড়া আমাদের গত্যন্তর নেই। একটা বইও 78 বছরে, ডাক্তারির একটা বইও ট্রান্সলেট হয়নি, 78 বছরে ইঞ্জিনিয়ারিংয়ের একটা বইও ট্রান্সলেটেড হয়নি। এমনকি সাধারণ যে আমি আর্টের লাইনের লোক, বিজ্ঞান সম্বন্ধে বিশেষ কিছু জানি না, আমার আর্টের লাইনে যে সমস্ত বইগুলো পড়লে মানুষের ছেলেরা আর্টিস্টরা শিখত কিছু, সেইগুলো সংস্কৃত থেকে বাংলাতেও ট্রান্সলেটেড হয়নি। আর ইংরেজি বইগুলো তো, ফরাসি বইগুলো তো ইংরেজিতেই আছে, ফরাসিতেই আছে, ট্রান্সলেটেড হয়নি। তো মরিসনের বিখ্যাত বিজ্ঞাপনের বইটা এখনও পড়তে গেলে ইংরেজিতেই পড়তে হবে, ভিনসেন্ট স্টিল ইংরেজিতেই পড়তে হবে। সুতরাং আমাদের কোনো রাস্তা নেই ইংরেজি না শিখে। তো এই শিক্ষায় আমরা পিছিয়ে আছি, আমরা সেই জায়গাটায় যাইনি। আমরা কর, অতিরিক্ত মাথাভারী কর ব্যবস্থা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আরও বেশি। আমরা সেই একটা মাথাভারী কর ব্যবস্থাকে মেনে নিতে বাধ্য হয়েছি। কেননা ওই 148 জন বলেছে এটাই নিয়ম, এটাই নীতি। এইভাবে সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা, আজকে রাস্তায় কেউ হঠাৎ যদি, আমি রাস্তায় বেরিয়েছি, আমার যদি 4টে ছেলে মেয়ে এদিক থেকে এসে পিছন থেকে সামনে থেকে ছুরি মেরে খুন করে ফেলে দিয়ে চলে যায়, কোনো কিনারা হবে না। তখন নানা কল্পিত গল্প বেরোবে, আমি উগ্রপন্থী ছিলাম বা আমি অমুক দলের সঙ্গে যুক্ত ছিলাম বা কেন, তারপরে কেসটা চাওয়া পড়ে যাবে। তো আজকে মেয়েদের যা অবস্থা হচ্ছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। কটা ধরা পড়েছে? শতকরা হিসেবে ভাবতে গেলে পার্সেন্টেজে আসবে না। তাহলে রাষ্ট্র আমাদের নিরাপদ কিছু দিতে পারছে না, কারণ ওই 148 জন তাদের স্বার্থ অনুযায়ী নীতি চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে, নীতি তৈরি করে। আর আমরা সামনের দিন যাব লাইন দিয়ে, যেন ভোট পুজো, মহা আনন্দের একটা দিন। বাড়িতে ভালো রান্না হয় অনেক বাড়িতে, যে আজকে ছুটির দিন, না গেলেও চলবে ভোট দিতে, দূর কেউ না কেউ তো দিয়ে দেবেই, আজকে রান্না বান্না হোক, খাওয়া দাওয়া হোক, বেশ আনন্দ। ভোটটা যে দিতেই হবে, এটা যে একেবারে আমার নাগরিক কর্তব্য, পবিত্রতম কর্তব্য, এই বোধটাই আমাদের নেই। তো আমরা একটা ওই 266 থেকে 270 টাকা দামের একটা ভোট আমরা অনায়াসে নষ্ট করব, আমরা ভাববই না। তারপর ওই দামি জিনিসটা
বিকেলবেলা ভোট শেষ হয়ে যাওয়ার পর কী হবে আমরা সবাই জানি, দিস ইজ আন্ডারস্টুড, সেটাকে বলবার কোনো কারণ নেই, আমরা সকলেই বিষয়গুলো জানি। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আর কতদিন নাবালক হয়ে থাকব, আমরা আর কতদিন উদাসীন হয়ে থাকব? আমরা নির্বাচনের সময় একটু ভাববো না? শুধুমাত্র রাস্তা দিয়ে যারা প্রচার করে গেল তাদের কথাটাই মাথায় নিয়ে ভোট দিতে যাব? শুধুমাত্র প্রচার দেখব আর শুধুমাত্র ছোট ছোট গণ্ডির স্বার্থ দেখব? ছোট্ট গণ্ডি, একটা এরম ভাঁড়, ছোট্ট গণ্ডির স্বার্থ দেখব? আমরা দেখব না যে ভবিষ্যৎটা কি হতে চলেছে, আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে গেলাম? আমাদের ভাবতে হবে গণতন্ত্র মানে এই নয় যে আমি যাব কি যাব না, ভোট দেব কি দেব না, সবটাই একটা খেলা, মজার খেলা, তা কিন্তু নয়। সুতরাং এই দামি ভোটটা আমরা আমাদের মধ্যে যেন বিবেচনা থাকে, বিবেচনা যেন কাজ করে, কার কি দল আমাদের দেখার দরকার নেই। ইজেম ধুয়ে জল খাবো না, ইজেম চাকরি দেবে না, ইজেম চিকিৎসা দেবে না, দেবে মানবিকতা। সুতরাং সেই দলকেই সেইভাবেই আমাদের নির্বাচনটাকে নেওয়া উচিত, যাতে আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারি।